যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কে অনেকে বলেন যে আপনি আসলে ইলেকশন করতে পারেন নাই, কারণ হচ্ছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে। অনেকে বলেন যে আপনি ভাগ বাটোয়ারার কারণে বাদ পড়েছেন। আবারও মাহফুজ আলম সাহেবের কথা বলতে হয়, এই ভাগ বাটোয়ারার দিকে ইঙ্গিত করে বিএনপি সরকারের শপথের দিন সাবেক তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী, যার কথা আমরা বলছিলাম, যারা মাহফুজ আলম ফেসবুকে লিখেছিলেন, নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করেন। আপনি কি একটু মন্তব্য করবেন যে আপনি কি আসলে, আপনি 10 তারিখ পদত্যাগ করলেন কিন্তু আপনি ইলেকশনে, মানে এনসিপি আপনাকে নমিনেশন দিল না, আপনি নমিনেশন পেলেন না, এনসিপির হয়ে নির্বাচন করলেন না, মানে এটা কি বাটোয়ারাতে আপনি হেরে গেলেন কিনা, ইঞ্জিনিয়ারিং এ আপনি হারলেন কিনা, বলছিলেন? ইলেকশনটা আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে এবং আমাদের সাংগঠনিক সিদ্ধান্তের জায়গা থেকে করিনি। এটার সাথে অন্য আমার কাছে যখন নমিনেশন জমা দেওয়ার ফাইনাল দিন হয়, তখন আমার মনে আছে আমার কাছে 3টা পার্টির প্রত্যয়নপত্র ছিল এবং একাধিক আসনের প্রত্যয়নপত্র তারা পাঠিয়েছিলেন আমি যদি জমা দিই। কিন্তু আমি তখন আমাদের পার্টির সাথে আলোচনা হয়, জোট গঠনকে কেন্দ্র করে পার্টির মধ্যে এক ধরনের ভাঙাগড়া এবং সবচেয়ে ক্রাইসিস মোমেন্টটা পার্টি তখন পার করেছে। সবকিছু মিলে ইভেন একটা সময় আলোচনা আসে, নাহিদ ভাই বলছিলেন যে আমি ইলেকশন না করে এই সময় পার্টির দায়িত্বটা নেওয়া দরকার। এটা 3-4 মাস আগে থেকে আলাপ চলছিল। তো সে সময় পার্টির দায়িত্বটা গ্রহণ করার জন্য আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে করি নাই। আমি ভেবেছি যে ইলেকট্রাল পলিটিক্স তো সামনেও আছে, সামনেও স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে অংশগ্রহণ করার সুযোগ থাকবে। তো সেই জায়গা থেকে, ডিসিশনের জায়গা থেকে আমি করি নাই। তবে ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে এবং ভাগবাটোয়ারার বিষয়ে সম্পূর্ণ এটা উড়িয়ে দেওয়ার মতো বিষয় না। যখন আমরা আসলে দেখি যে এই সরকারে, আমি খুব স্পেসিফিকলি আজকে বলতে চাই, এটা কেউ এর আগে বলেছেন কিনা আমি জানি না, আমাদের যখন আমি পুলিশ কমিটির সদস্য সচিব ছিলাম, পুলিশের যেই বদলি টদলির যে কমিটিটা ছিল, তো আমি পদত্যাগের আগেই বদলির প্রক্রিয়াটা, এই যে এসপি দের বদলি করা হবে, বিভিন্ন জেলায় জেলায় দেওয়া হবে এবং লটারি করা হবে, বদলি করা হবে, এই প্রক্রিয়াটা যখন হয় তখন খুবই আশ্চর্যজনক ভাবে কমিটির আহ্বায়ক ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সদস্য সচিব ছিলাম আমি, এবং মেম্বার ছিলেন আরো 3 জন উপদেষ্টা, কিন্তু একজন যিনি এই পুরো প্রক্রিয়ার অংশ ছিলেন না, তিনি আসলেন হচ্ছে এই লটারি করা বা এই প্রক্রিয়ার মধ্যে তিনি চলে আসলেন, এই মিটিং এর মধ্যে তিনি চলে আসলেন। এবং আমি পরে শুনতে পেলাম যে আমাদের ইয়াদেরও, মানে জনপ্রশাসনের ডিসিদের বদলি এই সংক্রান্ত একটা কমিটি আছে, সেই কমিটিতেও তিনি তার অধিকার চর্চা শুরু করলেন, যেটা তিনি ওই কমিটির অংশ ছিলেন না। কিন্তু পরবর্তীতে আমার কাছে ডটগুলো খুব স্পষ্ট হলো যখন ওনাকে আমি দেখলাম যে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে, এবং ওনার নিরীক্ষায় রেখে যদি এই যে ডিসিদের বদলি এবং এই এসপিদের বদলি হয়, তাহলে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয় নাই, এই বিষয়টা আলাদা করে তো বলার প্রয়োজন নাই। খলিলুর রহমান সাহেবের যে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হওয়াটা, সেটা খুবই ইন্টারেস্টিং, এবং সেইটার আসলে কোনোদিন যদি আমার সুযোগ হয় বিএনপির প্রধানকে বা যিনি এখন প্রধানমন্ত্রী আছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করার, তাহলে আমি বোধহয় এই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, হোয়াই খলিলুর রহমান, এবং সেটা কিরকম হলো। কিন্তু মানে আমি আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, সেই প্রশ্নটা হলো যে আপনি যখন এই পুরো ব্যাপারটা বুঝতে পারতেছেন, তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি আসলে ইলেকশন করবেন না, নাকি আপনি সিদ্ধান্ত নিলেন, কেউ কেউ বলে যে এনসিপি যে জামায়াতে ইসলামের সাথে জোট করলো সেই জন্য আপনি আসলে ইলেকশনে গেলেন না? অনেকে বলছিল যে আপনি চেষ্টা করছিলেন এনসিপি যাতে বিএনপির সাথে জোট করে, তো তাহলে আপনি ইলেকশনে যাবেন, এবং সেটাতে হেরে গিয়েই আপনি আসলে ইলেকশনে যান নাই। এই ব্যাপারটা নিয়ে একটু মন্তব্য করবেন? মানে এগুলি সবই কান কথা আর কি। আমার চেষ্টাটা ছিল এনসিপির জন্য যেন এই যে জোটের প্রক্রিয়াটা, এনসিপি তো প্রথম দিক থেকেই বলছিল যে এনসিপি ওপেন, তারা বিএনপির সাথেও যেতে পারে, জামাতের সাথেও যেতে পারে। তো এনসিপির জন্য যেটা বেস্ট আউটকাম হবে সেটাই ছিল আমার ব্যক্তিগত অবস্থান। এবং ইদার ওয়ে আলোচনা হয়েছে, বিএনপির সাথেও এনসিপির আলোচনা হয়েছে, জামাতের সাথেও এনসিপির আলোচনা হয়েছে, এবং জামাতের সাথে আলোচনায় এনসিপির জন্য একটা বেস্ট আউটকাম এনসিপির লিডারশিপের আমাদের তখন মনে হয়েছে, তো জামাতের সাথে জোটটা হয়েছে। এবং রাজনীতিটাকে আমি একদম কাঠখোট্টা ভাবে, হয়তো আপনি আমাদের আরেকজন সহযোদ্ধার নাম নিলেন, অনেকে হয়তো একদম কাঠখোট্টা ভাবে শুধু আদর্শিক জায়গা থেকে দেখে, আমি রাজনীতিটাকে একই সাথে আদর্শিক জায়গা থেকেও দেখি, আবার প্র্যাকটিক্যাল জায়গা থেকেও দেখি। এবং আমি মনে করি যে এই জোট প্রক্রিয়াটা এনসিপির জন্য একটা প্র্যাকটিক্যাল ডিসিশন ছিল, এবং বোথ এনসিপির যে রাজনৈতিক অবস্থান, সমসাময়িক বিষয়ে, সংস্কারের বিষয়ে বলেন, গণভোটের বিষয়ে বলেন, সেই জায়গা থেকেও এনসিপির জন্য দ্যাট ওয়াজ এ গুড ডিরেকশন টু গো। এনসিপি যদি আজকে বিএনপির সাথে থাকতো, তাহলে এনসিপির আসলে মুখ দেখানোর উপায় থাকতো না যে এই গণভোট এবং সংস্কার নিয়ে যা হচ্ছে। এনসিপি নারী নেতৃত্বের যারা গুরুত্বপূর্ণ, তাদের অনেকে আসলে মানে সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন, অনেকে একদম প্রকাশ্যে বলেছেন যে তারা আসলে এনসিপির সঙ্গে আর থাকতে চান না, জামাতের সঙ্গে থাকার জন্য। কিন্তু পরে আবার তারা তো নির্বাচনই করলেন না কেউ কেউ, কিন্তু পরে তারা আবার এনসিপিতে থাকছেনই, নেতৃত্বও দিচ্ছেন। এনসিপির একটা নারী দলও তৈরি হয়েছে, এবং
আমি যেটা জানি মানে কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো বিবেচিতও হচ্ছেন যে জামায়াতে ইসলামীর কোটায় বা এনসিপির কোটায় নারী সংসদ সদস্য হিসাবে যাওয়ার জন্য। এই পুরো ব্যাপারটা আপনি পরিচালনা করছেন বা আপনি এটা মেনটেন করছেন, ব্যাপারটা কি ঠিক? উল্টা দিকেও আছে, আপনি নাকি এনসিপি এবং জামায়াতের মাঝখানে একটি গলার কাটা, এবং আপনি থাকলে কোনোদিন এনসিপি আসলে খুব শান্তিমতো জামাতের সঙ্গে থাকতে পারবে না। দুইটাই যদি একটু আপনি বলেন, আসলে আপনি কোনটা? এই যে জোট হওয়ার পরে মনে হয় আমি সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি জোটের মিটিং এ অংশগ্রহণ করেছি, কারণ আমি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলাম। এবং আপনারা হয়তো দেখেছেন যে আমি যখন নির্বাচনী পদযাত্রায় গেলাম, আমরা অন্তত পক্ষে 20 জন জামাতের প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়েছি, তাদের জন্য ভোট চেয়ে এসেছি, তারা আমাদের জন্য ভোট চেয়েছেন, আমরা একসাথে নির্বাচনটা করেছি। কিন্তু এর মধ্যে আবার সারোয়ার তুষার কাহিনীও আছে, যে সারোয়ার তুষার আপনাদের একজন গুরুত্বপূর্ণ নেতা। আমাদের দুইটা আসনে এরকম জোটের ইকুয়েশনটা ওয়ার্ক করে নাই, শেষ পর্যন্ত কোঅর্ডিনেশনটা সমন্বয়টা হয়ে ওঠে নাই। এবং আমাদের দলের মধ্যে যেটা বললেন যে অনেকের আমাদের যখন জোট প্রক্রিয়াটা হয় তখন এটা খুব খুব হেস্টি ওয়েতে হয়, খুব দ্রুত তার সাথে হয়, ফলে দলের বিভিন্ন ফোরামে একদম প্রপারলি আলোচনা করে দীর্ঘ সময় নিয়ে ফিডব্যাক গুলো নিয়ে সবাইকে ঐক্যমত্যে এনে জোট করার যেই সময় বা লেভারেজটা, এটা দলের নেতৃবৃন্দ সে সময় পায়নি। ফলে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল। এবং এই জোটের ভবিষ্যৎ কি, এনসিপির কি স্বতন্ত্র রাজনীতিটা থাকবে কি থাকবে না, এই সব কিছু নিয়ে এক ধরনের গ্যাপ এবং এক ধরনের ভুল বোঝাবুঝি সে সময়টাতে ছিল। ফলে এই ভুল বোঝাবুঝিটা যখন আমরা সময় দিতে পারলাম, যখন আমি নির্বাচন না করে পার্টির মধ্যে সবার সাথে কথা বললাম, সবার সাথে বসলাম, এটা অনেকটাই মিনিমাইজ করা সম্ভব হয়েছে। ফলে ইভেন অনেকে যারা পদত্যাগ করেছে তারাও সেটা উইথড্র করে পার্টিতে কাজ করছেন, যারা বিরোধী মত ছিলেন অনেকেই পার্টিতে কাজ করছেন। এবং এর মধ্যে আমরা নিজেরা বসে এই জিনিসগুলো নিজেদের মধ্যে আরো বেটার কমিউনিকেশন করার চেষ্টা করেছি। এবং আমাদের এই যে নির্বাচনী জোটের যে স্ট্র্যাটেজিক ডিসিশনটা, এটা আরো ফার্দার সবার সাথে আমরা ডিসকাস করার চেষ্টা করেছি। ফলে সবাই এখন একসাথে আমরা কাজটা করছি। এবং ইভেন যারা পদত্যাগ করেছেন বা যারা গিয়েছেন, অথবা অনেকে এখনো মনোমালিন্য আছে, মন খারাপ করে হয়তো অভিমান করে আছেন, সবার সাথে কিন্তু আমাদের কমিউনিকেশন আছে এবং সবার সাথে আমাদের কথা চলছে। এবং আমরা অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের বয়সের কারণেও অনেক ক্ষেত্রে রাজনৈতিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি চিন্তা না করে ইম্পালসিভ ওয়েতে চিন্তা করতে পারি। এটা আমিও হতে পারি বা আমাদের সহযোদ্ধারা হতে পারে, কিন্তু আলটিমেটলি একটু সময় নিয়ে ভাবলেই প্র্যাকটিক্যাল ডিসিশনটা, স্ট্র্যাটেজিক ডিসিশনটা বোঝা যায়। ওকে, আপনি এমপি পদের নির্বাচনে অংশ নেন নাই, এই সিরিজেরই এটা প্রশ্ন আর কি। কিন্তু সবশেষে এনসিপি দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের আপনাকে মানে মেয়র প্রার্থী হিসাবে এনসিপি একরকম ঘোষণাই করছে, মানে আপনিও তো এই ঘোষণার একটা পার্ট। কিন্তু এইবার তো জামায়াতে ইসলামী আপনাদের সাথে না থেকে আরেকজন নিশ্চয়ই প্রার্থী দিবেন যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করেন। তো সেই ক্ষেত্রে জামায়াত এবং এনসিপির মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হবে কিনা, আপনি কি মনে করেন? নাকি এটা নিয়ে আলোচনা হয়েছে কিনা? এখন পর্যন্ত আমরা আসলে এই যে জুলাই সনদ, গণভোট, এই বিষয়গুলো নিয়ে খুব আমাদের রাজপথের কর্মসূচিও চলছে, আমাদের সভা সেমিনার চলছে, সংসদে আলাপ আলোচনা হচ্ছে, এগুলো নিয়ে আমাদের এখন পর্যন্ত আলোচনা হচ্ছে। আমরা অফিসিয়ালি লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়ে আলোচনা করতে পারি নাই, এবং সঙ্গত কারণেই, কারণ এখন পর্যন্ত ডেট ঘোষণা হয়নি। আমরা একটু আগেই পার্টি হিসেবে ঘোষণা করে দিয়েছি। এখন কারণ নির্বাচনের ডেট ঘোষণা হলে কিংবা কাছাকাছি একটা সময় আসলে হয়তো এই বিষয়ে আমরা ফাইনাল আলোচনা করতে পারবো। তবে এখন পর্যন্ত এনসিপি এককভাবেই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে। জোট হবে কিনা বা কোন পর্যায়ে হবে, কিভাবে হবে এই নির্বাচনে, সে বিষয়ে আমরা এখনো ফার্দার ফর্মাল কোনো আলাপ আলোচনা আমাদের সাথে জোট সঙ্গীদের হয় নাই। এটা আমরা করে তারপরে আমরা এটা ফার্দার বলতে পারবো আর কি। দর্শকদের প্রশ্ন একটা, জনাব আব্দুল আল মামুন বলছেন যে আসিফ সাহেবকে জিজ্ঞাসা করেন, তিনি যে বলেছিলেন সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিলেন, সেইটা তারা কোথায় বিপ্লবের ট্রেনিং নিয়েছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী কোনো কর্মকর্তা তাদের প্রশিক্ষণ বা সহযোগিতা করেছে কিনা? জনাব আসিফ সজীব। আমরা সশস্ত্র বিপ্লবের ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু সশস্ত্র বিপ্লব করার যেই প্রস্তুতি, যেটা আমরা দেখেছি যে রাশিয়াতে হয়েছে বা বিভিন্ন জায়গায়, সেটা আমাদের ছিল না স্বাভাবিকভাবে। এবং আপনি যদি দেখেন 5ই আগস্টের 5ই আগস্ট আমাদের ছিল একটা ডু অর ডাই কল, এবং 5ই আগস্ট যদি আমরা সফল না হতাম তাহলে ওইটা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। এবং আপনি দেখেন আমাদের মুক্তিযুদ্ধের আগে আমাদের এখানে কতজন মানুষ আসলে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল, নাই, কিন্তু তাদের সে সময় মুক্তিযুদ্ধের ঘোষণাটা দিতে হয়েছিল, মানুষকে ডাক দিতে হয়েছিল যে যার যা আছে তা নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে। এবং অন দা ওয়ে কিন্তু প্রশিক্ষণেরও ব্যবস্থা হয়েছে এবং অস্ত্রেরও ব্যবস্থা হয়েছে এবং সফলতাও এসেছে। তো এটা অনেকে ওই সশস্ত্র বিপ্লবের কথাটা নাহিদ ভাই বলেছেন, আমি বলেছি বিভিন্ন জায়গায়, ফলে অনেকে ধরে নিয়েছেন যে হয়তো আগে ভাগে অস্ত্র শস্ত্র বাসায় নিয়ে বসেছিলাম করার জন্য। এটা এরকম না, এটা অনেকটা মানে অভ্যুত্থানের ওই সময়কার ডিমান্ডের জায়গা থেকে এই প্রস্তুতিটা ছিল। অস্ত্র প্রসঙ্গে আমাদের অনেকের কৌতূহল থাকে যে আপনি কি আপনার পিস্তলটা বা করেছেন কিনা, জমা দিয়েছেন কিনা, নাকি এটা এখনো আছে ওই কথার মতো আসিফ মাহমুদের লাইসেন্স, মানে অস্ত্র জমা দিলেও লাইসেন্সটা রয়েছে কিনা, নাকি অস্ত্র আছে লাইসেন্সও আছে?
আমি লাইসেন্সটা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবেই নিয়েছি এবং সেই হিসেবে আমার নিরাপত্তার স্বার্থে লাইসেন্সও আছে, অস্ত্র আছে। এই বিষয়ে সাধারণত 3 বছরের জন্য লাইসেন্স দেওয়া হয় আর কি। ওকে, আমরা পরবর্তী প্রসঙ্গের মধ্যে একটু যাই, যে সেটা হচ্ছে যে দর্শকদের আরেকটা কৌতূহল, মানে এটা আমি একটু প্যারাফ্রেজ করি, আপনি যদি একটু বলতেন যে আপনাকে নাকি দক্ষিণ ঢাকার মেয়র পদপ্রার্থী করা হয়েছে কারণ আপনি একজন ধনাঢ্য ব্যক্তি, আপনার প্রচুর টাকা রয়েছে এবং সেই টাকা দিয়ে আপনি দল সামলাচ্ছেন, মিটিং সামলাচ্ছেন, মিছিল সামলাচ্ছেন এবং এনসিপির মধ্যে আপনি সবচেয়ে বেশি প্রভাব বজায় রাখতে পারছেন কারণ আপনার অনেক টাকা। একটু আপনি মন্তব্য করবেন কিনা যে আপনার দল করতে অনেক টাকা লাগছে কিনা? এটা একেবারেই যাই হোক, এই ধরনের অনেক পারসেপশন, অনেক কিছু বিগত 1.5 বছরে বিভিন্ন প্রোপাগান্ডা বিভিন্ন ইয়ার মাধ্যমে তৈরি করা হয়েছে আমার বিরুদ্ধে। স্পেসিফিকলি আমি বলবো, এবং আমি জানিও কারা করেছে এবং তারা কেন করেছে। তারা বিভিন্ন ক্ষেত্রে আমার কাজে আসলে তারা মনে করেছে যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা তাদের স্বার্থটা সিদ্ধ হয়নি, ফলে এটা করেছে। তো বাট আমরা আমাদের দলের জায়গা থেকে এখন পর্যন্ত আমরা ক্রাউড ফান্ডিং দিয়ে চলি। আমরা গতকালকে একটা বৈশাখের প্রোগ্রাম করেছি, 10 জনকে ফোন দিছি যে ভাই কেউ 20,000, কেউ 15,000, কেউ 50,000 করে যার যার সাধ্যমতো টাকা দিয়ে আমরা এই খুবই কম অ্যামাউন্টে 1.5-2 লাখ টাকা দিয়ে একটা পহেলা বৈশাখের প্রোগ্রাম করেছি। তো এটা হচ্ছে রিয়েলিটি। যারা আমাদের সাথে আছে, আমাদের সাথে কাজ করছে, তারা আমাদের এই লিভিং রিয়েলিটিটা আসলে বুঝতে পারে। বাট ওভারঅল একটা পারসেপশন, নেগেটিভ পারসেপশন এটা তো তৈরি করা হয়েছে, দ্যাট ইজ ট্রু। এই নেগেটিভ পারসেপশনের মধ্যে আপনার কাছে কিছু মনে হয় যে, যেমন ধরেন, মানে আমার কোথায় মনে হয় যে এই পারসেপশনটার ব্যাপারে আপনাদের আরেকটু, বিশেষ করে আপনার আরেকটু পরিষ্কার করা উচিত, কারণ একই সাথে নাহিদ ইসলাম ছিলেন উপদেষ্টা, মাহফুজ আলম ছিলেন উপদেষ্টা। নাহিদ ইসলাম সাহেব আর আপনার এখন একই দল হলে মাহফুজ আলম সাহেব আলাদা হচ্ছেন। তিনি বিভিন্ন সময়, এটা ডয়েচে ভেলেতে ইন্টারভিউ দেওয়ার সময়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সময়, বিভিন্ন সময় তিনি আসলে এই বাটোয়ারা রাজনীতি, এত অল্প দামে বেচনা, এই সেই, এগুলি নানা ধরনের কথা আমরা তার মুখে শুনেছি। আপনার কাছে কি মনে হয় আরেকটু কি পরিষ্কার করা উচিত যে, ধরেন আমি আজকে আপনার ইন্টারভিউ করব, আমাকে অন্তত 10 জন একটা মেসেজ পাঠিয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আপনাকে জিজ্ঞেস করতেই হবে উনি আমিরাতে টাকা ক্রিপ্টোকারেন্সি করে পাঠিয়েছেন কিনা। এই যে পারসেপশন, এই এবং আপনি আসলে শত শত সিদ্ধান্ত নিয়েছেন, যাদের আপনার পছন্দ তাদের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, স্থানীয় সরকার ওই মন্ত্রণালয় থেকে, বিসিবির প্রসঙ্গে আমি একটু পরে আসছি, এগুলি থেকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনার দলের লোকজন আজকে ভোর রাতে আপনাদের দল থেকে বের হয়ে যাওয়া একজন, মানে উনি তো আসলে হয়তো আমেরিকার টাইমটা জানেন না, উনি আমাকে ফোন করছেন শুধু এটা বলার জন্য যে আপনি কত টাকা কত জায়গা থেকে নিয়েছেন এবং কিভাবে ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে দিয়েছেন, যাকে ইচ্ছা তাকে দেন নাই। আপনি কি এই ব্যাপারটা আর একটু পরিষ্কার করতে পারেন কোনোভাবে? মানে আমি জানি আপনি এটা অনেকবার বলছেন, আবার একটু বলবেন কিনা? না, আমি আমার দায়িত্বের সময় সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে এবং সততার সাথে কাজ করার চেষ্টা করেছি। দেখেন, অনেক অভিযোগ, অনেক অ্যামাউন্ট বলতে বলতে একেবারে $10 বিলিয়ন পর্যন্ত বলা হয়ে গেছে। ওইটা 100 কোটি থেকে শুরু হয়েছিল, এখন 1,20,000 কোটিতে চলে গেছে। বাংলাদেশের বাজেটের কাছাকাছি চলে যাবে কিছুদিন পর হয়তো। কিন্তু দেখেন, একটা স্পেসিফিক, এই যে আপনি তো বললেন যে অনেক সিদ্ধান্ত নিয়েছি, অনেকগুলো কাজ করেছি, স্পেসিফিক তো বলতে হবে যে এই কাজটা আসিফ মাহমুদ করে এই জনকে আনডিউ কোনো সুবিধা দিয়েছে এবং তার বিপরীতে সে টাকা নিয়েছে, এরকম স্পেসিফিক একটা অভিযোগ অন্তত টাকা না নিলেও। এইটা কি সত্য যে আপনি হাসনাত আব্দুল্লাহর, মানে আমি হাসনাত আব্দুল্লাহ আমার খুব প্রিয়, আপনিও খুব প্রিয়, এইটা কি সত্য হাসনাত আব্দুল্লাহর এলাকায় আপনি বেশি কাজ করিয়েছেন যাতে হাসনাত আব্দুল্লাহ বেশি জনপ্রিয় হন? কাজ, ওই যে একটা প্রজেক্টের বিষয় বলছেন যে প্রজেক্টের বরাদ্দের বিষয়, আরো 2-3টা ঠেকায় রেখে ওকে দিয়ে দিবেন, এরকম কি করছেন? না না, ওই প্রজেক্ট কিন্তু পাসই হয় নাই। মানে এই যে একটা পারসেপশন যে হাসনাত আব্দুল্লাহ আসনে 300 কোটি টাকার কাজ হয়েছে, ফলে সে এমপি, অথচ ওই প্রজেক্ট পাসই হয় নাই। কাজ হওয়া তো অনেক দূরের কথা, লোকাল গভর্নমেন্টের প্রজেক্ট গুলো পাস হওয়ার পরেও কাজ মাঠে নামতে অ্যাটলিস্ট 3-4 বছর 5 বছর লেগে যায় বাস্তবায়ন হইতে। তো এটা ওই প্রজেক্ট এখনো তো পাসই হয় নাই। যদি পাস হয়ও তাহলে স্টিল এটার কাজ হইতে হইতে ওই সবগুলো উদ্বোধন করবে বিএনপি নেতারা আর কি। তো সুবিধাটা কি তাহলে উদ্বোধন করো, হাসনাত বলতে পারলো যে আসিফ আমাকে এটি অলরেডি দিয়ে দিয়েছে, তো সেজন্য একটু না, ওই প্রজেক্ট পাস হয় নাই তো। এবং ওইটা দেখেন নিউজটা কিভাবে করা হয়েছে, আমি ফ্রেমিংটা একটু আপনাকে বুঝাই, যদি স্পেসিফিক এটাকে আমরা কেস হিসেবে নেই। প্রজেক্ট পাস হওয়ার একটা লম্বা একটা প্রক্রিয়া আছে। মিনিস্ট্রি থেকে একটা ড্রাফট করা হয়, ডিপিপি যেটাকে বলা হয়, সেটা পাঠানো হয় আমাদের পরিকল্পনা কমিশনে। পরিকল্পনা সেটা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়, অর্থ মন্ত্রণালয়ে ছাড় দিলে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়, সেখান থেকে পাস হলে তারপরে আবার মিনিস্ট্রিতে আসে, মিনিস্ট্রি পিডি নিয়োগ দিয়ে বাস্তবায়ন করে। তো এটা মিনিস্ট্রি থেকে যখন আসলে পরিকল্পনা কমিশনে পাঠানো হলো, পরিকল্পনা কমিশন কিন্তু একাধিক বৈঠক করে, অন্তত 15টা বৈঠক করে, তারা বাজেট কাটছাট করে, এটার বাস্তবতা নিরীক্ষা করে, তারপরে পাস করে।